দেখো, তোমাদের ক্লাস 8-এ বাংলা সাহিত্যে যে গল্পটা দেওয়া রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা গল্প হচ্ছে কি চন্দ্রগুপ্ত। এটি একটি নাটক বিশেষ এবং সেই নাটক কে লিখেছে না দ্বিজেন্দ্রলাল রায়। এখন একজন বাংলা সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। এখন দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে যদি দুই এক কথা যদি বলা যায়, একথা তো শুনলে তোমরা যে তিনি একজন প্রখ্যাত নাট্যকার। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে MA পাস করেন, যে প্রেসিডেন্সি কলেজটা বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে একটি স্বতন্ত্র কলেজ হিসেবে, বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয়েছে, ইউনিভার্সিটি হিসেবে পরিচিত হয়েছে। এবং তিনি কৃষি বিদ্যা শেখার জন্য বিলাতেও গিয়েছিলেন এবং তার উল্লেখযোগ্য কতগুলো নাটক হলো এই যেমন চন্দ্রগুপ্ত, তেমনি মেবারের পতন, নূরজাহান, শাহজাহান, এরকম প্রভৃতি। তবে চন্দ্রগুপ্তের যে নাটকটা আছে অনেকটা বড় নাটক এবং এই নাটকটা হচ্ছে কি একটি ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক মানে কি, যে সকল নাটকের মূল বিষয় হবে ইতিহাস, অর্থাৎ ইতিহাসের কতগুলো চরিত্র থাকবে এবং ইতিহাসের ঘটনা থাকবে। আমরা এখানটায় পড়ব যে ইতিহাসের বিভিন্ন চরিত্র এবং সেই চরিত্রের সাথে ঘটনাগুলো। তবে তোমাদের যে নাটকটা রয়েছে চন্দ্রগুপ্ত, এটি হচ্ছে কি চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। দেখো কি বলছে দেখো। এবং আরেকটা কথা এখানটায় বলে রাখি যে এই নাটকের ভাষাগুলো কিন্তু শুদ্ধ ভাষা। নাটকে যে সকল ভাষাগুলো দেওয়া আছে সেই ভাষাগুলো হচ্ছে কি শুদ্ধ ভাষা। প্রথমে কোথায় আছে দেখো, স্থান কি বলছে, সিন্ধু নদতট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, কাল হচ্ছে কি সন্ধ্যা। কাল মান সময়, কোন সময়, সন্ধ্যা সময়। কি বলছে, নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস এখানে লেখা আছে, অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান, অর্থাৎ তাহার পার্শ্বে দণ্ডায়মান, পার্শ্বে মানে পাশে, দণ্ডায়মান কথার অর্থ হচ্ছে কি দাঁড়িয়ে আছে। সূর্যরশ্মি তার মুখের উপর আসিয়া পড়িয়াছিল, সূর্যের রশ্মি তার মুখের উপর পড়েছে। এইবার দেখো মূল বিষয়টা শুরু হচ্ছে। সেকেন্দার বলছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। পাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আছে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এর অব্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। সেলুকাস বলছেন সত্য সম্রাট। তাহলে দেখো এখানে দুটো জিনিস একটু বুঝতে হবে। সেকেন্দার হচ্ছে সম্রাট আর সেলুকাস তার সেনাপতি। এবং সেকেন্দার যখন কথাগুলো বললেন, সেকেন্দারের পর সেলুকাস তার উত্তরে বলছে সত্য সম্রাট। সেকেন্দার বলছে, কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট
স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সমমন্থর গমনে চলেছে। কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্যে প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘ কান্তি জাতি এ দেশ শাসন করছে। তাদের মুখে শিশু সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এই সৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকাস বলছেন, কি সম্রাট? সেকেন্দার বলছে, আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ এক জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সেলুকাস বলছেন, সম্রাট মহানুভব। সেকেন্দার বলছে, মহানুভব? তারপরে তার সঙ্গে অন্য রূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, এটা সেকেন্দার বলছে। এইখানটায় দেখো, একটু থেমে তোমাদের একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কি যে এখানে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে কি সেকেন্দার এবং সেলুকাস, আরও অন্যান্য চরিত্র তো রয়েছে। এখানে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কথা, অনেকগুলো লাইন আছে এবং নাটকে বিশেষ করে ওই লাইন তুলে প্রশ্ন হয়। এখানে দেখো একটা কথা সেকেন্দার বলছেন যে আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সাম্রাজ্য স্থাপন করতে আসেনি, যিনি এসেছে দিগ্বিজয় করতে, বিজয় করতে, কোনো একটা স্থান জয় লাভ করতে, বা বিভিন্ন অংশগুলো, দেশের বিভিন্ন অংশগুলো জয় করতে এবং সেই সব জিনিসগুলোকে পরিদর্শন করতে, দেখতে। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কীর্তি রেখে যেতে চাই মানে কি? এমন কিছু স্মৃতিমূলক মনে রাখার মতো কিছু জিনিস, কিছু কাজ, জিনিস বলতে কোনো কাজ, এমন কিছু তিনি করে যেতে চান যা জগতে ভবিষ্যতে ওই সম্রাটের কথা, সম্রাট সেকেন্দারের কথা উল্লেখ করে, মনে রাখে, ইতিহাসের পাতায় লেখা থাকে, আর লেখা আছেও। সেলুকাস বলছে, তবে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এখান থেকেও প্রশ্ন আসে যে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সম্রাট অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ কি? সেকেন্দার বলছে, দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছে। দেখো, তৃণসম কত অর্থ হচ্ছে কি ঘাসের মতো। অনেকগুলো, আমি প্রথম থেকে অনেকগুলো অর্থ তোমাদের বলিনি, তোমাকে বলা হয়নি। বিষয় হচ্ছে কি আগে একটু টপিকটা পড়িয়ে নিই, তারপর না হয় একটু ওয়ার্ডগুলো মুখস্থ, এই ওয়ার্ডগুলো বলে দেওয়া যাবে, সেখানকার আরও একবার নয় পড়ানো যাবে। কারণ সেন্টেন্স ধরে তার শব্দের অর্থগুলো বলতে গেলে টপিকটা ধীরে ধীরে শেষ হবে। তাই একবার একটু পড়িয়ে নিই, পড়িয়ে নেওয়ার পর আরও একটা ক্লাসে না হয় তোমাদের অর্থগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া যাবে, ধরে ধরে একটু। অর্থাৎ এখানে আপাতত তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি, কথার অর্থ হচ্ছে কি যে কি না, পায়ে যেমন পায়ের চাপে বা নরম ছোট ঘাসগুলো যেমন পায়ে দলিত করে চলে যায় বা পায়ে দোলে চলে যায় বা মারিয়ে চলে যায়, ঠিক তেমনইভাবে রাজা সকল ম্যাসিডনের এত কিছু ঐশ্বর্য রয়েছে, সকল ঐশ্বর্যকে অগ্রাহ্য করে তিনি চলে এসেছে।
ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয়ী বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করালো, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। কিন্তু বাধা পেলাম প্রথম, কোথায় বাধা পেল? শতদ্রু নদীর তীরে। এইরকম একটি সময়ে চন্দ্রগুপ্ত অ্যান্টিগোনসকে ধরে নিয়ে আসছে। চন্দ্রগুপ্তকে ধরে আনছে কে? অ্যান্টিগোনস। সেকেন্দার বলছে কি সংবাদ অ্যান্টিগোনস? ও কে? অ্যান্টিগোনস বলছে গুপ্তচর। সেলুকাস বলছে সে কি? সেকেন্দার বলছে গুপ্তচর। অ্যান্টিগোনস বলছে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। দেখো, পরবর্তী অংশে বলছে যে সেকেন্দার কি লিখছিলে যুবক? সেকেন্দার ওই কাকে জিজ্ঞেস করছে? চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করছে। এখানে মনে রাখতে হবে কোন চরিত্র, কি কি চরিত্র আছে, চরিত্রগুলো খুব ভীষণ করে মনে রাখতে হবে এবং কোন চরিত্র কি কথা বলেছে। তাই একবার ছাড়া দুবার, দুবার ছাড়া তিনবার রিপিট করতে হবে তোমাদের টপিকটা এবং ভালো করে এর সারমর্মটা বুঝতে হবে। তাহলে অ্যান্টিগোনস বলছে, আবার একটু ওই অংশে যাই। অ্যান্টিগোনস বলছেন কি, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কে বললো কথাগুলো? অ্যান্টিগোনস বলছে। এইবার সেকেন্দার ওই চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করছে কি লিখছিলে যুবক, সত্য বলো। চন্দ্রগুপ্ত বলছে সত্য বলবো রাজা ধীরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। এই কথা থেকে ওর লাইন থেকে প্রশ্ন আসবে যে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। কে বলেছে? কাকে বলেছে? কোন গল্পের অংশ? এমনি প্রশ্ন আসবে এবং তার কথার যথার্থ অর্থ বা তাৎপর্যটি বিশ্লেষণ করো। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাইলেন। কেন চাইলেন? ওই যে বলল ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। পরে চন্দ্রগুপ্তকে কহিলেন। সেকেন্দার বলছে উত্তম, বলো কি লিখছিলে। চন্দ্রগুপ্ত তখন বলছে আমি সম্রাটের বাহিনী চালনা, বুদ্ধ রচনা প্রণালী, সামরিক নিয়ম এসব মাসাবধি কাল ধরে লিখছিলাম। মাসাবধি কাল মানে মাস ধরে, সমগ্র মাসটা ধরে। সেকেন্দার বলছে কার কাছে? কার কাছে? চন্দ্রগুপ্ত বলছে এই সেনাপতির কাছে। বলছে শিখছিলাম। কার কাছে শিখছিল? এই বিভিন্ন, দেখো একটা অনেক কিছু বলা যায়, একটা যুদ্ধের কৌশল, যুদ্ধ করতে গেলে তার প্রিপারেশান থাকতে হবে, কৌশল গ্রহণ করতে হবে বা শিখতে হবে কি করে যুদ্ধ করা যায়, যুদ্ধের নিয়ম কি, বিপক্ষ দলের সাথে কিভাবে বীরত্বের সাথে লড়াই করা যায়, এই যে কৌশলগুলো, সামরিক নিয়ম, সৈন্যবাহিনীর বিভিন্ন পদ্ধতিগুলো, এগুলো কিভাবে বাহিনীকে পরিচালনা করা হবে। একটা বিস্তৃত সৈন্যবাহিনী যদি থাকে, সেই সৈন্যবাহিনী তো যুদ্ধ করবে, তাই সেই যুদ্ধ করবে, সেই যুদ্ধ করার নিয়ম পদ্ধতিগুলি শিখতে হবে, আয়ত্ত করতে হবে। এবং চন্দ্রগুপ্ত সেগুলো শিখতে পেরেছিল বলে তার রাজ্য ফিরে পেয়েছিল, ধননন্দের হাত থেকে রক্ষা করতে পেরেছিল। কার সাহায্যে? চন্দ্রগুপ্ত কিন্তু চাণক্যের সাহায্য যদি না পেত তাহলে কিন্তু তার সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারত না। চন্দ্রগুপ্ত চাণক্য বা যার নাম কৌটিল্য, বিষ্ণুগুপ্ত তার অপর একটি নাম। এই চাণক্যকে অপমান করেছিল কে? ধননন্দ। মাথার টিক্কি কেটে দিয়েছিল এবং সেই অপমানে তাকে অভিশাপ দিয়ে এসেছিল, অভিশাপ দিয়ে রাজ্য থেকে বেরিয়ে এসেছিল। এবং চন্দ্রগুপ্তের মধ্যে রাজসিক চিহ্ন পেয়েছিল কে? কৌটিল্য, এবং দেখেছিল, তাই ওকে সমস্ত রকম প্রশিক্ষণ দিয়েছিল, সমস্ত রকম প্রশিক্ষণ, যুদ্ধপাত থেকে শুরু করে রাজ্য পরিচালনা পর্যন্ত।
তার অর্থশাস্ত্র, তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্রের মধ্যে সমস্ত কাহিনী লেখা আছে। তাই এই ঘটনাগুলো তিনি শিখেছিলেন। এইবার দেখো কি বলছে, সেখানটা বলছে কার কাছে তুমি শিখছিলে? চন্দ্রগুপ্ত তখন বলছে এই সেনাপতির কাছে। সেলুকাসকে নির্দেশ করে বলছে এই সেনাপতির কাছে শিখছিলাম। সেখানটা বলছে সত্য সেলুকাস বলছে সত্য। সেকেন্দার বলছে চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে, তারপর চন্দ্রগুপ্ত বলছে তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পাত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার বলছে কি অভিপ্রায়? অভিপ্রায় মানে আশা। কি অভিপ্রায়? চন্দ্রগুপ্ত বলছে সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে। সেকেন্দার বলছে তবে? চন্দ্রগুপ্ত বলছে তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্মনন্দ। পদ্ম পর্যন্ত দেওয়া আছে, পদ্মনন্দ নেই, আমি ওটা বললাম। মহাপদ্মনন্দ আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার বলছে তারপর? চন্দ্রগুপ্ত বলছে তারপর শুনলাম ম্যাসিডন ভূপতি মানে ভূপতি, ভূ মানে ভূমি, পতি মানে রাজা, অর্থাৎ ভূপতি, ভূমির পতি মানে রাজা, অদ্ভুত বিজয় বার্তা অর্ধেক এশিয়া পদতলে দূলিত করে নদ নদীর গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলরবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সেই শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। এবং আর অল্পটুকু অংশ পড়াবো। সেকেন্দার সেলুকাসের পানে চাহিলেন। সেলুকাস তখন বলছে আমি এইরূপ বুঝি নাই, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরলতাভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। অ্যান্টিগনস বলছে কে বিশ্বাসঘাতক? আরও বিস্তারিত আলোচনা করব, টপিকটা পড়িয়ে একটু ধরে আলোচনা করব। আরও একটা ক্লাসে না আলোচনা হবে, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঐতিহাসিক একটি কাব্যগ্রন্থ, ঐতিহাসিক একটি নাটক, এবং এই ঐতিহাসিক নাটক একটু বুঝতে হবে। টপিকটা তুমি যদি বুঝে নাও তাহলে আর তোমাদের অন্য কোনো বইয়ের বা অন্য কোনো রেফারেন্স বইয়ের আর প্রয়োজন হবে না, নিজেরাই কিন্তু কোশ্চেন আনসার লিখতে পারবে। এটা একটু মাথায় রাখবে। আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ানো হবে পরে। আমরা এইটুকু পড়লাম, এইটা একটু মাথায় রাখতে হবে। এবং এর চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঐতিহাসিক চরিত্র।